নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো কাজল শর্মার কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। জম্মুর বাসিন্দা কাজল ফিল্ম স্টার হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিল, কিন্তু তার স্বপ্ন ভেঙে গেল। কাজলের স্টার হওয়া হলো না। জম্মু 2005। 17 বছরের মেয়ে কাজল ফিল্মি অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়ে। তার ধৈর্যও আছে, মনের জোর আছে, আর কনফিডেন্স আছে যে ও নিজের লক্ষ্যে ঠিক পৌঁছবে। 2012 এসে মুম্বাইয়ের সেই কনফিডেন্ট কাজল আজ একজন ভেঙে পড়া মহিলা। ওর ভালোবাসা ওকে ছেড়ে গেছে, নিজের দিদি তাকে তাড়িয়ে দিয়েছে। আর তারপর এক রাতে কাজলের ঘর থেকে ভয়ঙ্কর একটা চিৎকার শোনা যায়। স্থানীয় দোকানদার পুলিশকে ইনফর্ম করে। পুলিশ কাজলের লাশ পায়। তাকে গলা টিপে খুন করা হয়েছিল, আর খুনি ঘরের জানলা দিয়ে লাফিয়ে পালিয়ে গিয়েছিল। জানলায় পাওয়া আঙুলের ছাপ জানিয়ে দেয় যে খুনি একজন সুঠামদেহী পুরুষ ছিল। এখন প্রশ্ন ওঠে যে কাজলের এই খুনের পিছনে কারণ কি? জম্মুতে কাজলের মা বাবা ডাবল আঘাত পান। প্রথমত কাজলের মৃত্যু সংবাদ, আর দ্বিতীয়ত তার বার ডান্সার হওয়ার খবর। তাদের মেয়ে তো বাড়ি থেকে ফিল্মি হিরোইন হতে গিয়েছিল, অবশেষে বার ডান্সার কি করে হয়ে গেল? কাজলের বড় দিদি সোনিয়া, যে মুম্বাইতে ছিল আর বিপিওতে কাজ করত, সে কেন কাজলের সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছিল? এমন কেন হলো যে কাজলের ভাই সমস্ত কথা জেনেও চুপ করেছিল? নিজের মা বাবার কাছে এসব গোপন কেন করেছিল? পুলিশ ইনভেস্টিগেশন থেকে জানা যায় যে কাজলের বারে আসা একজন রেগুলার কাস্টমার পঙ্কজ গাডগিলের সঙ্গে তার প্রেম হয়েছিল। পঙ্কজ পুনের বিজনেসম্যান ছিল। পুলিশ পঙ্কজের কাছে পৌঁছে যায়। পঙ্কজ পুলিশকে বলে যে ও কাজলকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কাজল ওর এই শর্তটা মানতে রাজি হয়নি যে তাদের বিয়ে পঙ্কজের মা বাবার কাছে গোপন থাকবে। কাজলের একটা নর্মাল ফ্যামিলি লাইফ দরকার ছিল, ওর শ্বশুর শাশুড়ির ভালোবাসাও প্রয়োজন ছিল। পঙ্কজের শর্ত কাজলকে চিন্তিত করে তোলে। আর এই মেন্টাল কন্ডিশনে ও পুনে যায় আর পঙ্কজের মা বাবার সঙ্গে দেখা করে, আর তাদের সমস্ত সত্যি কথা বলে দেয়। কাজলের এই কাজের জন্য পঙ্কজ খুব রেগে যায়, কারণ ও ওর মা বাবার চোখে ছোট হয়ে গিয়েছিল, আর এখনও কাজলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। ও কাজলের সঙ্গে ব্রেকআপ করে নেয়, আর তারপর কাজল পুরোপুরি ভেঙে পড়ে, ডিপ্রেশনের অন্ধকারের খাদে তলিয়ে যায়। এর 1 মাস পর কাজল খুন হয়। পঙ্কজের সেলফোন লোকেশন এটা প্রমাণ করে যে খুনের সময় পঙ্কজ পুনেতেই ছিল, মুম্বাইতে নয়, যেখানে কাজলকে খুন করা হয়েছিল। তাহলে কাজলকে কে খুন করলো আর কেন? এবার এরপর রানে, যতজন লোকের নাম উঠে এসেছে তাদের ফোন রেকর্ডস আর টাওয়ার লোকেশন লোকেট করো। এদের মধ্যেই কেউ একজন হবে। যেই করুক তার একটা কারণ আছে, এমন একটা কারণ যার জন্য কাজলকে মারতে হলো। স্যার কাজলের দিদি সোনিয়া, সোনিয়ার বয়ফ্রেন্ড রাকেশ, আর কাজলের ভাই রাহুল, 3 জনের ফোন রেকর্ডস। আর এদের কেউই কাজলের কাছে ওই রাতে ছিল না। হ্যাঁ স্যার হতে পারে এই 3 জনের মধ্যেই কেউ খুন করতে চেয়েছিল, আর নিজে না করে অন্য কোনো ভাড়া করা লোককে দিয়ে করেছিল। হতেও পারে। রানে, একটা টিম তৈরি করো, প্রত্যেকটা ফোন কলকে স্ক্যান করো, আমাদের খোঁজরদের অ্যাক্টিভ করো, আর খোঁজ নাও যে সুপারির কোনো কথা উঠেছিল কিনা। হ্যাঁ স্যার। বাবা, পুলিশ বলল যে কাজল দিদির বডি কাল সকালে পেয়ে যাব। আমার ওকে মুম্বাই আসতে দেওয়াই উচিত হয়নি। আমি কেন ওর জেদের সামনে মাথা নোয়াল? কেন? সোনিয়া, আমি ওকে সাহায্য করতে পারতাম রাকেশ। যদি আমরা একসাথে থাকতাম তাহলে এসব কিছু হতো না। কাম অন সোনিয়া, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। আমি ওর সাপোর্ট সিস্টেম হতেই পারতাম, ওর অ্যাম্বিশনকে বোঝারও চেষ্টা করতে পারতাম। আচ্ছা, কাজল আছে? আপনি কে? আমি ওর বোন সোনিয়া। ও, এসো ভেতরে এসো। সোনিয়া, তুই আমাকে বলিসনি যে তুই মুম্বাইতে জব পেয়ে গেছিস আর শিফট করছিস সেখানে? কি করে বলবো কাজল? তুই তো বাড়িতে ফোন করা বন্ধই করে দিয়েছিস, নাম্বার চেঞ্জ করে ফেলিস, আর সেটা জানাসও না। মা বাবা কত চিন্তা করে তোকে নিয়ে, জানিস?
হচ্ছেটা কি কাজল? তুই এক্স্যাক্টলি কি করছিস? ও দিদি, আমি আসলে এত ব্যস্ত ছিলাম তোর যে কাছে একটা ফোন করার সময় নেই, এসএমএস করার সময় নেই। বাড়িতে সবাই আশা করে বসে থাকে যে তুই আমাদেরকে একটা ফোন করে বলবি যে তুই একটা ভালো সিরিয়ালে বা একটা ফিল্মে চান্স পেয়েছিস। আসলে দিদি আমি ট্রাই করছিলাম। করছিলি মানে এখন আর করছিস না? তাহলে তুই কি করছিস কাজল এখানে সার্ভাইভ করার জন্য? স্যার, খোচররা সকলে অ্যাক্টিভ হয়ে গেছে স্যার। গৌবন্ডি, চিতাকিয়া, মুমরা সকলেই খবর দিচ্ছে নিয়মিত। তবে এখনো পর্যন্ত কোনো সুপারির খবর নেই। ওই পঙ্কজ যার সাথে কাজল ইনভলভ ছিল, মনে হচ্ছে ওই মার্ডারে ইনভলভ নয়। আর কাজলেরও বন্ধুদের সাথে কোনো রকম শত্রুতা ছিল না। বন্ধুত্ব তো ছিল না স্যার। কারেক্ট। তাহলে কাজল তার প্রবলেম কাদের সাথে শেয়ার করতো? এমন কে হতে পারে যার সাথে কাজলের এতই শত্রুতা যে সে ওকে মেরে ফেললো? রানে, একটা গন্ডগোল লাগছে, হিসেব মিলছে না। একদম ঠিক বলছি স্যার, আমি ওর চেঁচানোর আওয়াজ শুনেছি। আর কোনো আওয়াজ শুনেছিলে? না স্যার, আর কোনো আওয়াজ আমি শুনিনি। কাউকে পালাতে দেখেছেন? না স্যার, এরকম হলে তো আমি আগেই বলতাম আপনাদের। আসলে হয়েছে কি, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আপনাদের ফোন করেই আমি একটা কোণায় লুকিয়ে বসেছিলাম। আপনারা আসার আগে পর্যন্ত ওই দরজা দিয়ে কাউকে বেরোতে দেখিনি। হ্যাঁ স্যার, ভেতরে চেঁচানোর আওয়াজ কমে যাচ্ছিল, তারপর বন্ধ হয়ে গেল, একদম চুপ। স্যার, এটা কোনো ভাড়াটে করা খুনির কাজ নয়। জানবে কি করে যে এখানে একটা জালনা আছে? খুনটা কোনো চেনাশোনা মানুষ করেছে স্যার। কিন্তু এই চেনা জানা মানুষটাই বা কে? সাহেব, আমি পাশের বাড়িতেই থাকি। কোনো চিৎকার শুনতে পাননি? না, শুনিনি, আমি তো ঘুমোচ্ছিলাম। এই মেয়েটার মৃত্যুর রহস্য এর আশেপাশেই থাকা উচিত। ওর পরিচিতই কেউ। পঙ্কজ গ্যাডগেল। একে তো আমরা রুল আউট করে দিচ্ছি। এটা পঙ্কজেরও কোনো আগের অতীত হতে পারে কাজলের। দেখো রানে, এই মেয়েটা 7 বছর এখানে রয়েছে। ওর বাবা মাকে জানায়ওনি যে ও কোনো অ্যাক্ট্রেস নয়, একজন বার ডান্সার। সত্যিটা জানতো ওর ভাই বোনেরা, কিন্তু তারাও তাদের বাবা মাকে এটা জানায়। হ্যাঁ স্যার, আমার মনে হয় কাজলের ফোন রেকর্ডস আরেকবার চেক করা উচিত। হয়তো কিছু আছে যেটা মিস করছি, এমন কিছু যা রেকর্ডসে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রেকর্ডস নিয়ে এসো। এত বড় শহরে তোমার ছোট বোন বিপথে চলে গিয়েছিল, আর তুমি এটা বলার প্রয়োজন মনে করলে না? এই শিক্ষায় কি দিয়েছিলাম তোমাদের দুজনকে? না মা, ব্যাপারটা সেরকম নয়। আমি তো বুঝতেই পারছিলাম না যে কি রে কাজল, তুই তোর বোনকে বলিসনি যে তুই আমাদের সাথে কাজ করিস? তুই কি বলছিস? তুই সোনিয়াকে কিছু বলে দিসনি তো? আরে 1 সপ্তাহ ধরে রোজ জিজ্ঞাসা করছে। আমি ভাবতাম যে কাজলের বোন এত টেনশনে কেন থাকে। তো তুই ওকে বলে দিলি? বলতে হলো, আমি না বললে ওকে অন্য কেউ বলে দিত। আমি ওকে বললাম, দেখ সোনিয়া, এরকম ব্যাপার, কাজল আমাদের সাথে অর্কেস্ট্রাতে ডান্স করে। আর বললাম যে দারুণ নাচ করিস তুই। সোনিয়া, এগুলো আমি নিজে থেকে করিনি, এগুলো আমার সাথে হয়েছে। আমি কাউকে কিছু বলতেও পারতাম না। শুধু এটাই ভাবতাম যে একদিন আমি একটা বড় ব্রেক পাবো আর আমার লাইফ সেট হয়ে যাবে। কিন্তু বিনা জবে মুম্বাইয়ে সার্ভাইভ করাটা ইম্পসিবল হয়ে গেছিল। সবকিছু অতটা সহজ ছিল না যতটা আমি ভাবতাম। তাহলে বোকা বাড়ি ফিরে আসতে পারতিস। কখনো না। যদি বাড়ি ফিরে যেতাম তাহলে সারা জীবন এটাই মনে হতো যে আমি ফেল করে গেছি। আমার যে কোনো মূল্যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতেই হতো। তো আমি ভাবলাম যে কয়েকটা দিনের জন্য যদি সার্ভাইভ করার জন্য এটা করতে হয় তাহলে এটাই ঠিক। স্বপ্ন, আশা, অ্যাম্বিশন কিছু লোক পূরণ করে, কিছু লোক চেষ্টা করে যায়। হ্যাঁ হ্যাঁ, যা হয়েছে তার জন্য শুধুমাত্র আমিই দায়ী। আমি অবিনাশের স্বরূপটা জেনে গেছিলাম, কিন্তু আমি তোমার সত্যিটা বলতে পারতাম না, কারণ তুমি আমায় বিশ্বাসই করতে না।
আই এম ভেরি সরি স্যার। স্যার আর একটা চান্স, আমি এবার খুব ভালো করে করবো স্যার। স্যার ওয়ান লাস্ট চান্স। আমি ভেবেছিলাম আমার লুকস আছে, আমার ট্যালেন্ট আছে, এগিয়ে যাওয়ার এনার্জি রয়েছে, তাহলে আমি নিশ্চয়ই কাজ পেয়ে যাব। কিন্তু আমার ভাগ্যে শুধুই ছোটখাটো চরিত্র ছিল। রোজ সকাল থেকে রাত পর্যন্ত অডিশন দিতাম, প্রডিউসারের অফিস থেকে ফোন আসার অপেক্ষা করতাম, আর শুধু শুধু অপেক্ষাই করতাম। কিচ্ছু ওয়ার্কআউট হচ্ছিল না সোনি। রোল ক্যামেরা, রোলিং, অ্যাকশন। শ্রুতি, তোমার প্যারেন্টসদের সাথে দেখা করতে চাই। অভয়, আমি জানি না যে বাবা মা আমাদের বিয়ের জন্য রাজি হবে কিনা। কাজল, কিন্তু ওনারা মেনে নেবেন। কাজল, দেখো অভয়, আই এম রিয়েলি সরি, বাট এখন আমাদের একে অপরকে ভুলে যেতে হবে। কাট। এই যে হিরোইন, পাসিং কে করবে? তুমি আমাকে কখন বললে পাসিং করতে? এবার আমার মাথা খারাপ করিস না, বুঝলি? কখন থেকে ইশারা করছি তোকে, দেখতে পাস না? তোর জন্য কি এবার আমি স্পেশাল রিটেন ইনভিটেশন পাঠাবো যে ম্যাডাম আসুন, এবার পাস করুন? না, আমি সত্যিই দেখিনি। না দেখতে পেলে চোখটা টেস্ট করিয়ে নাও। একটা কাজ তো ঠিকঠাক করতে পারো না, আর কাজ করতে চলে আসো। কি হয়েছে স্যার? কি ভাই মনোজ, কতবার বলেছি তোমাকে এরকম নির্জীব লোককে সেটে পাঠাবে না। একটা জায়গায় বসে বললে ফেভিকলের মতো আটকে যায়। স্যার নেক্সট টাইম হবে না স্যার, প্লিজ। সরি স্যার। দেখলেন তো আপনার জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে। আমি জুনিয়র আর্টিস্টের কাজ করেছি, কি করিনি আমি, কিন্তু সার্ভাইভ করাটা ক্রমশ অসম্ভব হয়ে যাচ্ছিল। কখনো কখনো তো মনে হতো সোজা জম্মু তাবু এক্সপ্রেস ধরে সোজা বাড়ি ফিরে যাই, কিন্তু তারপরেই প্রতিবেশীদের হাসি শুনতাম, আত্মীয়দের কটূক্তি মনে হতো যে কি করতে গেছিল আর লেজ গুটিয়ে বাড়ি ফিরে এসেছে। কিন্তু তুই বার ডান্সার হলি কি করে? একসাথে কাজ করা কিছু মানুষ সাজেস্ট করেছিল, আর আমার মনে হয়েছিল যে ভালো টাকা পাচ্ছি, যদি আমি সার্ভাইভ ঠিক করে করতে পারি তাহলে স্ট্রাগল ভালো করে করতে পারবো, তাহলে কিছুদিনের জন্য করে ফেলি। সোনিয়া, স্ট্রাগল কখনো শেষ হয় না। হ্যাঁ, কিন্তু যা যা স্বপ্ন ছিল, আশা ছিল, সময়ের সাথে সব হারিয়ে গেছে। এখন আমি অ্যাক্ট্রেস হতেই চাই না, আমি শুধু মুম্বাইতে সার্ভাইভ করতে চাই। আমি এখনো জানি না যে আমি এরপর কি করব, কিভাবে করব, আমি কিচ্ছু জানি না। কাজল, ফ্র্যাঙ্কলি বলি, এটা আমিও বুঝতে পারছি না যে আমি কি করব, কি বলবো। যদি তুই একবার আমার সঙ্গে কথা বলে নিতিস। কিন্তু আমি তোকে বলে দিলাম তো সোনিয়া, আর এখন যখন তুই এসে গেছিস তো আমি হয়তো অন্য কিছু করতে পারি। 1 মিনিট কাজল, আমি একটা ফ্ল্যাট নিচ্ছি ভাড়াতে। ধরেই নি, আমি নিয়েই নিয়েছি। আমি আমি ওখানে থাকবো একা। কিন্তু সোনিয়া, এখানে জায়গা আছে। দেখ কাজল, আমি একটা ডিসেন্ট জব করি। আমি চাই না যে আমার অফিস কলিগরা এটা জানতে পারে যে যে আমার বোন একজন বার ডান্সার, আর আমি ওর সাথে থাকি ওর বন্ধু বান্ধবদের সাথে যারা ওর সাথে বারে ডান্স করে। আই এম সরি কাজল। কাজল কেন এরকম ভাবলো যে ফিরে আসাটা ওর হার বলে মনে হবে? ও এটা কি করে ভুলে গেল যে আমরা ওর নিজের? যদিও ফিরে আসতো তো খুব বেশি কি হতো, আমি ওকে বকতাম, কিন্তু সারা জীবন আমি ওর সাথে থাকতাম, আর ও নতুন করে কিছু শুরু করতে পারতো। স্যার, আমি কাজলের সব রেকর্ডস চেক করেছি, বারবার চেক করেছি। তারপর? স্যার, একটা নাম্বার আছে যে নাম্বার থেকে বারবার কাজলের ফোনে কল হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, কাজল এই নাম্বারে কখনো ফোন করেনি। এই দেখুন স্যার, 22244877। কার নম্বর এটা? কোন এক করমবীরে কথা হয়েছে তার সাথে? না স্যার, 25 এপ্রিল থেকে এই ফোনটা বন্ধ। 25শে এপ্রিলে তো কাজলের মার্ডার হয়েছে। হ্যাঁ স্যার। এই করমবীরের কোনো অ্যাড্রেস? একই পাড়া যেখানে কাজল থাকতো। রানে, গাড়ি বার করো। তোমার নাম করমবীর? আগে না, আমি বিবেক। তাহলে করমবীর কে আর কোথায়? স্যার, করমবীর আমার রুম পার্টনার ছিল। ছিল? হ্যাঁ, গত 5 দিন ধরে বেপাত্তা, বাড়ি ফেরেনি। তার মানে
25 এপ্রিল থেকে গায়েব। তোমাদের পাড়ার কাজল নামে একটা মেয়ের মার্ডার হয়ে গেছে, জানো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, ঘটনাটা আমি শুনেছি, কিন্তু আমি ওকে চিনতাম না। করমবীর চিনতো ওকে? সেটা বলতে পারবো না, ওর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতাম না, আমরা শুধু এই রুমটা শেয়ার করতাম। ও করতো কি? স্যার ও ইলেকট্রনিক্সের কিছু একটা করতো, আর সারা দেশেও ঘুরে বেড়াতো, মাঝে মধ্যে তো আউট অফ ইন্ডিয়াও যেত। ও এখন কোথায়? আমি জানি না স্যার। স্যার, সব কিছুই এখানে আছে, এই পাসপোর্টটাও। 25 তারিখ রাত্রে করমবীর বাড়িতে ছিল? আমি ওকে 25 তারিখ সকালে দেখেছিলাম, তারপরে ও কোথায় গেছে, কি করেছে আমি কিছু জানি না। করমবীরের পার্মানেন্ট অ্যাড্রেস দেখছি জম্মু, আর কাজল নামে মেয়েটাও ওখানেরই। ব্যাপারটা আকস্মিক হতে পারে না? ইয়েস ইন্সপেক্টর। কোনো করমবীরকে চেনেন আপনি? করণবীর? করমবীর রায়না জম্মুতে থাকে। ফোন রেকর্ডস বলছে এই করমবীর আপনার মেয়ের রেগুলার টাচে ছিল। এই করমবীর জম্মুরই ছেলে, আর সেই পাড়াতেই থাকতো যেখানে আপনার মেয়েও থাকতো। আর ও 25 এপ্রিল রাত থেকে নিখোঁজ, মানে আপনার মেয়ের মৃত্যুর রাত থেকে। আমরা তো কোনো করমবীর রায়না বলে কাউকে চিনি না, এই নামটা তো প্রথমবার শুনছি। মুম্বাই আসার আগে আপনার মেয়ে কাজলের কারোর সাথে কোনো অ্যাফেয়ার ছিল? না ইন্সপেক্টর, আমরা তো এসব কোনো ব্যাপারই জানতাম না। যদি আমাদের অজান্তে কিছু হয়ে থাকে তো কিছু বলতে পারবো না। স্যার। হ্যাঁ রানে বলো। স্যার, জম্মুতে করমবীরের অ্যাড্রেস ট্র্যাকডাউন হয়ে গেছে, ওখানকার পুলিশকে অ্যাক্টিভ করে দিয়েছে। এখান থেকে কিছু পেলে? মুম্বাই একজন ট্রাভেল এজেন্ট আছে, ওই একই পাড়া থেকে অপারেট করে। করমবীরের সব টিকিট ওই কেটে দেয়। তোমার ছেলে কোথায়? স্যার, 1 মাস ধরে আমার ছেলের কোনো খবর নেই, আমরা নিজেরাই খুব চিন্তিত ওর জন্য স্যার। আরে কাজল শর্মাটা কে গো? আমি তো এই নামটা প্রথমবার শুনছি। আচ্ছা। হ্যাঁ, আমার ছেলে 3 বছর ধরে মুম্বাইতে চাকরি করছে, যদি ওর কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার চলতো তাহলে নিশ্চয়ই জানাতো আমাদের। আমাদের ছেলে আমাদের কাছে কোনো কিছুই লুকোতো না স্যার। হ্যাঁ স্যার, করমবীরের সমস্ত টিকিট তো স্যার আমিই বুক করতাম। ও কি করে? ও ব্রোকার স্যার, কনসালটেন্টও। প্রায়শই দিল্লি, কলকাতা, দুবাই, সিঙ্গাপুর যাতায়াত করে থাকে। তুমি কাজল শর্মাকে চিনতে? হ্যাঁ স্যার, বেচারিকে তো 5 দিন আগে খুন করা হয়েছে না? আচ্ছা, এই যে করমবীর, ও কি কাজলকে চিনতো? স্যার অ্যাকচুয়ালি কাজলও নিজের সমস্ত টিকিট আমাকে দিয়ে বুক করতো, বেশিরভাগ সময় বাসের জন্য। করমবীর আর কাজলের মধ্যে, হ্যাঁ স্যার, এই প্রায় 6 মাস আগে করমবীর কাজলের ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছিল। তো বল ভাই, এবার কতদিনের জন্য যাচ্ছিস? দুটো ক্লায়েন্টের সাথে মিটিং আছে, তো 1 সপ্তাহ তো সময় লাগবে। বেশ আছিস বল, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছিস। শোনো ভাই, দিল্লির লাড্ডু খেতে সবাই চায়, কিন্তু যে খায় সে জানে খাওয়ার মজাটা কি। পার্মানেন্ট কোনো জায়গাই নেই। বাই গড ভাই, যদি দুবাই, সিঙ্গাপুরে কোথাও একটা পার্মানেন্ট কাজ পেয়ে যায় না, আমি তো ভাই ইন্ডিয়াকে টাটা গুড বাই করে দেবো। হাই আকাশ। আরে কাজল। আচ্ছা, মান্ডের জন্য শিরিডির 2টো টিকিট চাই। তুমি তো সবসময় 4টে টিকিট বুক করতে, তাই না? এবারে কি প্ল্যান কিছু চেঞ্জ হয়েছে? এরকম কোনো ব্যাপার না, এইবার শুধু আমি আর মনে যাচ্ছি, রচনা আর গৌরী যেতে পারবে না। আমি টিকিট তোমার রুমে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ, বাই। কে রে মেয়েটা? এই আমাদের পাড়ার মেয়ে কাজল, কাজল শর্মা। আরে তোদের জম্মুর মেয়ে তো। কি বলছিস ভাই, জম্মুর মেয়ে? হ্যাঁ। করেটা কি? বারে ডান্স করে। ও আমাকে এমনি জিজ্ঞেস করেছিল স্যার, তারপর আমি জানি না ওর সঙ্গে কাজলের দেখা হয়েছিল কিনা। তোমার সঙ্গে করমবীরের লাস্ট কবে দেখা হয়েছিল? 10-11 দিন আগে। ও অস্ট্রেলিয়ায় একটা জব পেয়েছিল, ও ভিসার জন্যও অ্যাপ্লাই করেছিল। ভিসা পেয়েছো? কারণ আমরা যে পাসপোর্টটা ওর বাড়ি থেকে পেয়েছি সেখানে অস্ট্রেলিয়ার ভিসা নেই কিন্তু। আগে না স্যার, ও ভিসা পায়নি, একটা প্রবলেম হয়ে গিয়েছিল।
আরে ভাই ভিসা এইভাবে পাওয়া যায় না। ভাই তুই যেমন তেমন ভাবে একটা জোগাড় কর না। ভাই আমার লটারি লাগার সময় এসেছে, ওখানে একটা পার্টি আছে যে আমাকে কাজ দেবে বলেছে। আমার শুধু এখান থেকে একটা ওয়ার্ক ভিসা চাই। অস্ট্রেলিয়ায় ইমিগ্রেন্ট ভিসা পেতে হলে বিয়েটা করে ফেল। বিবাহিত দম্পতিকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়। আর ইমিগ্রেন্ট ভিসা পাওয়ার মানে হলো সম্পূর্ণ স্বাধীনতা। তারপর যা খুশি কর অস্ট্রেলিয়া গিয়ে, তারপরে তুই ওখানকার সিটিজেনশিপও নিতে পারিস। কিন্তু সবার আগে দরকার বিয়ে। এখন আবার এটা বলিস না যে বিয়ের জন্য মেয়েটাও আমি দেখে দেবো। আমি শুধু টিকিটস আর ভিসা অ্যারেঞ্জ করতে পারি বস। রানী, আমার মনে হচ্ছে যে করমবীর কাজলকে বিয়ে করতে চেয়েছিল। হ্যাঁ স্যার, আর কাজল নিশ্চয়ই রাজি হয়নি, আর তারপরেই খুন করে ওকে রাগের মাথায়। স্যার, জম্মু পুলিশ থেকে ফোন এসেছিল, করমবীরকে পাওয়া যায়নি, আর ওখানে ওর কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। মুম্বাই কোনো রেকর্ড? এখানেও ওর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। যদি কোনো রেকর্ড না থাকে তাহলে ও নামকরা ক্রিমিনাল নয়। মার্ডারের পরপরই ও পালিয়ে যায়, পাসপোর্টও নিয়ে যায়নি, হয়তো ভয় পেয়ে যায়। ও কাজলকে ভালো করেই চিনতো, আগে ওর বাড়িতে গেছে। কাজল দরজা খুলে ওকে বাড়ির একেবারে ভেতরে নিয়ে আসে, আর খুন করার পর ও জানলা দিয়ে পালিয়ে যায়। ও ওর নাম্বারটাকে অফ করে দিয়েছে, কিন্তু এটাও তো হতে পারে যে ও নতুন কোনো সিম কার্ড দিয়ে ওর ফোনটাকে চালাচ্ছে। হতে পারে স্যার, তাহলে মোবাইল ট্র্যাকিংয়ে দিয়ে দিচ্ছি। রিং হচ্ছে স্যার, মোবাইল একই, সিম কার্ড আলাদা। লোকেশন কোথায়? জলন্ধর, পাঞ্জাব। হ্যালো, করমবীর? কি কথা বলছেন? কোথায় তুমি, করমবীর? তুই কে বলছিস বে? আরে তোর শ্বশুর, তোর পেছনে জোকের মতো লেগে রয়েছি আমরা। আচ্ছা বলতো, তুই জলন্ধরে কোথায় আছিস? কেটে দিল স্যার। জলন্ধর পুলিশকে অ্যাক্টিভ করো তাড়াতাড়ি, ও পালাতে না পারে। স্যার, লোকটা তো চেক আউট করে গেছে। এই ছিল? হ্যাঁ হ্যাঁ, এই তো করমবীর রায় না। কোনো অ্যাড্রেস দিয়ে গেছে? না না স্যার, অ্যাড্রেস তো কিছু বলে যায়নি। কাজটা ভুল হলো রানে, ফোন করে ওকে অ্যালার্ট করা ঠিক হয়নি। কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার যে কাজলের মৃত্যুর ব্যাপারে ও জড়িত। এখন এটাই জানতে হবে যে ও কেন এটা করলো। ও খুব বেশি দূর যেতে পারবে না স্যার। আমি জম্মু পুলিশকে রেড অ্যালার্টের জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। মাগো, তুই তোর খেয়াল রাখিস। যদি কোনো সমস্যা, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করিস মা। কাজলের মৃত্যুর দুঃখ তো আমাদের সারা জীবন থাকবে, কিন্তু ওর থেকেও বড় কষ্ট এটাই যে ও যতদিন বেঁচে ছিল এটাই ভাবতো যে আমরা ওর কষ্টকে বুঝতে পারবো না, ওকে সাহায্য করব না। মা বাবা তো বাচ্চাদের প্রতিটা হৃদস্পন্দন শুনতে পায়। আমাদের কখনো কিছু লুকোস না। করমবীর একজন প্রধান সাসপেক্ট ছিল, আর তাকে এখনো পুলিশ ধরতে পারেনি। পুলিশের থেকে পালানো এটাই প্রমাণ করছিল যে ওই প্রধান অপরাধী। ও কাজলকে কেন খুন করলো এই প্রশ্ন এখন সবার মনে বারবার উঠছিল, কিন্তু এই প্রশ্নের উত্তর শুধু করমবীরই দিতে পারত। এই ইনভেস্টিগেশনের ভাগ্য ভালো ছিল যে করমবীর নিজের সিম কার্ড চেঞ্জ করার সময় নিজের সেলফোন অন করেছিল, যাতে ওর লোকেশন জানা যায়। ও জলন্ধর থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা হয়েছিল। 45687 4657 647। স্যার, এটা করমবীরের নতুন নাম্বার। ও মোবাইল অন করেছিল, জম্মুতে পৌঁছে গেছে। ও বাড়ি গেছে? না স্যার, ওখানে এখনো পৌঁছয়নি। ও বাড়ি যাবে না রানে, কেননা ও ভালো করেই জানে যে পুলিশ ওখানে ওর অপেক্ষায় থাকবে। কতক্ষণ পালাবে স্যার? ওর পাসপোর্ট আমাদের কাছে, সব জিনিস আমাদের কাছে। এগুলো ছাড়াও ও কিন্তু অনেকদিন লুকিয়ে থাকতে পারে না। তাহলে আমরা ফোন করবো স্যার? না না রানে, এই ভুলটা আমরা দ্বিতীয়বার করব না। এক কাজ করি, আমরা জম্মু যাই।
আমাদের ডিপার্টমেন্টের পুরো কোঅপারেশন আপনি পাবেন স্যার। থ্যাংক ইউ অফিসার। ওর নম্বর আছে আমাদের কাছে, এবারও পালাতে পারবে না। হ্যালো। হ্যাঁ 4568476767। হ্যাঁ হ্যাঁ ওয়াজিদ হাসান বলছি গোল্ডেন ট্রেডার্স থেকে। কাকে চাই আপনার? কার সাথে কথা বলতে চান? স্যার আপনার এই নাম্বারটা লাকি ড্রতে সিলেক্ট হয়েছে। কিন্তু আপনি আমার নম্বরটা পেলেন কোথা থেকে? স্যার আমাদের একটা টেলিফোন কোম্পানির সাথে টাই আপ আছে। আমরা একটা লাকি ড্র করেছিলাম, আপনার নাম্বার সিলেক্ট হয়েছে। লটারির প্রাইজ প্রাপক আপনি। লটারি জিতেছি আমি? আগে হ্যাঁ, আপনি 25,000 টাকা লটারি জিতেছেন। আপনি আমাদের অফিসে চলে আসুন আপনার সিম কার্ডের কাউন্টারের ফয়েল নিয়ে, আর আপনার চেকটা কালেক্ট করে নিন। কিন্তু আপনাদের অফিসটা কোথায়? নাজ হোটেলে, গোল মার্কেটের সামনে, চৌমাথার কাছে। ঠিক আছে। এই অফারটা আজকে সন্ধ্যে 6টা অবধি থাকবে। আপনি আসুন, আপনার চেকটা তৈরি হয়ে যাবে। ওকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। পুলিশ একটা ফাঁদ তৈরি করলো। এই ফাঁদ করমবীরকে ভুলিয়ে ভালিয়ে নিজেদের দিকে আনার কৌশল ছিল। পুলিশ কখনোই চাইছিল না যে আগের মতো করমবীর এবারেও সতর্ক হয়ে যাক আর নিজের সিম কার্ড বদলে ফেলুক। কিন্তু এই প্ল্যান কি সফল হলো? এটা কি গোল্ডেন ট্রেডার্স? আমার ফোন নাম্বার 4568476767। আমাকে এখান থেকে ফোন করা হয়েছিল লটারির জন্য। ওয়েলকাম করমবীর। লটারি এখানে নয়, মুম্বাই থানায় রয়েছে। দেখ করমবীর, সত্যি সত্যি বল তুই কাজলকে কেন খুন করলি? না হলে তোর ভাগ্যের সাথে সাথে তোর মাথাটাও খুলে দেব। আমার ওকে পছন্দ হয়েছিল। আমি ওকে অ্যাপ্রোচ করি। এক্সকিউজ মি। হাই। কে তুমি? আমার নাম আসলে করমবীর রায়না। আমি এখানে এই পাড়াতেই থাকি। আমার বাড়ি জম্মুতে। কি করো তুমি? আমি ওর সাথে দেখা করার, কথা বলার একটা সুযোগও ছাড়তাম না। আমি দিন দিন আরো ওর প্রেমে পড়ে যাচ্ছিলাম। খুব ভালো মেয়ে ছিল। খুব ভালো মেয়ে, কিন্তু তুই ওকে ভালোবাসতিস না। হাই। দেখো করম, তুমি খুব ভালো ছেলে, কিন্তু 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 কি কাজল? আমি অন্য একজনকে লাইক করি। আমি খুব সিরিয়াস ওর ব্যাপারে, সেই জন্য তুমি প্লিজ আমার ব্যাপারে এইরকম ধারণা রেখো না। আমি অন্য কারোর ব্যাপারে ভাবতেও চাই না। ও এমন একটা লোকের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল যে ওকে কোনোদিন বিয়ে করতো না। আমি এই কথাটা পরিষ্কার বুঝতে পারছিলাম। আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও কখনো আমাকে বিশ্বাস করতো না। কিন্তু তাতে লাভ কি হতো? ও তোকে ভালোবাসতো না, তোকে বিয়ে করতো না। করম, সহজ নয় এটা আমার জন্য। আমি সবকিছু সেট করে দেবো কাজল। আমি তোমাকে সেই সমস্ত খুশি দেবো যা তোমার চাই। কাজল, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আই এম সো সরি করম, আমি একটা সম্পর্কে থেকে দেখেছি আমি দ্বিতীয়বার এই ভুলটা করতে পারবো না। যদি তুমি আমার সত্যিকারের বন্ধু হও তাহলে প্লিজ আমায় একলা ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমায়। পঙ্কজ ওর সাথে ফুল ব্রেকআপ করে দিয়েছিল, কিন্তু ও কিছুতেই আমার ভালোবাসাকে একটা চান্স দিতে চাইছিল না। যারা সত্যি ভালোবাসে তারা কখনো তাদের ভালোবাসাকে মারে না। স্যার, আমি ওকে মারতে চাইনি, কিন্তু মেরে ফেললি। তুই কাজলকে কেন মারলি করমবীর? অস্ট্রেলিয়ায় ইমিগ্রেন্ট ভিসা পেতে হলে বিয়েটা করে ফেল। বিবাহিত দম্পতিকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়।
আমি মুম্বাইতে অনেক বছর স্ট্রাগল করেছি, রক্ত জল করেছি, আর এত কিছু পরে গিয়ে আমি অস্ট্রেলিয়াতে একটা ভালো জীবন কাটানোর সুযোগ পাচ্ছিলাম। কাজলও মুম্বাইতে প্রচুর স্ট্রাগল করেছিল, আমার থেকে বেশি কষ্ট করেছিল। আমার মনে হয়েছিল যে আমরা দুজন অস্ট্রেলিয়াতে গিয়ে সুখে জীবন কাটাতে পারবো, কিন্তু ও সেই জীবনটা দেখতেই পাচ্ছিল না। আমি যত দেখানোর চেষ্টা করছিলাম ও দেখতেই চাইছিল না। না করম, আমি কোনো কথা বলতে চাই না, আর এখন তো একদমই নয়। শোনো কাজল, আমার কথাটা শোনো। আমরা দুজনে এই শহরে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার হতে দেখেছি। আমরা অস্ট্রেলিয়াতে গিয়ে নতুন স্বপ্ন দেখতে পারবো, ওগুলোকে সফল করতে পারবো। আমার আর কোনো স্বপ্ন নেই করম। আমার ভেতরে যা ছিল সব চুরমার হয়ে গেছে। তুমি কেন বুঝতে চাইছো না? আমার মনে কোনো ফিলিংস বেঁচে নেই আর। সত্যি তো এটাই যে আমি জীবনে ফেল করে গেছি, আর এই সত্যিটা কখনো বদলাতে পারে না। আমার কাছে কোনো উপায় নেই। কাজল, আমি তোমাকে উপায় নয় পথ দেখাচ্ছি। আমি কিচ্ছু দেখতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। ব্যাস, আমার ভেতরে সব বাঁধ ভেঙে গেল, মতিভ্রষ্ট হলো, মাথা মন সবকিছু। করো, কি করছো? স্যার, আমি মানছি যে আমি রাগের মাথায় খুব বড় ভুল করে ফেলেছি। আমার মনে ওর জন্য কোনো ঘৃণা ছিল না। আমি ওকে মারতে চাইনি, কিন্তু সেই সময় ওকে হারানোর যন্ত্রণায় আমি ওকে মেরে ফেললাম। আমার এরকম মনে হলো যে আমি যদি ওকে মেরে ফেলি তাহলে আমি ওকে নিজের করে পাবো। আমি ওকে মারতে চাইনি, আমি জানি না ওকে কেন মারলাম। এর স্টেটমেন্টটা নিয়ে সই করিয়ে নাও, কাল কোর্টে পেশ করো ওকে। আমি প্রুফ করতে পারি, আমি করে দেখাবো। প্লিজ বাবা, যেতে দাও না, যেতে দাও না। সোনিয়া, প্লিজ অল্প সময়ের জন্য, খুব ডিপ্রেসড ফিল করছি। বাস, আজকের পরে আমরা দেখা করব না। করমবীর এখন পুলিশ হেফাজতে আছে, আর তার বিরুদ্ধে কাজলকে খুনের চার্জ ফাইল করা হচ্ছে। আমাদের সকলের নিজের নিজের স্বপ্ন আর আশা থাকে, আমরা সবাই সেটা পূরণ করতে চাই। কিন্তু শুধু কি তাদেরই সাকসেসফুল বলা হয় যাদের স্বপ্ন পূরণ হয়? যদি আমরা একবার কিছু ভেবে নিই আর সেটাকে পূরণ করতে না পারি, তাহলে কি আমরা ফেল করে যাব? চেষ্টা করাটাও কি নিজের কাছে জয় নয়? ধরে নিন আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারলাম না, কিন্তু সেটা আমরা সবার কাছে লুকোবার চেষ্টা কেন করি? ফেল হওয়া তো কোনো অপরাধ নয়, হতে পারে তার মধ্যেও কোনো শিক্ষা আছে। হয়তো আমাদের পরিশ্রমী কোনো খামতি ছিল, কিন্তু একটানা কোনো চেষ্টায় ব্যর্থ হওয়া কোনো হারের লক্ষণ নয়, অপমান নয়, বরং এটা একটা সংকেত যে হয়তো আমরা ভুল পাহাড়ে উঠছি, হয়তো আমাদের গন্তব্য অন্য কোনো স্থানে। এডুকেশন হোক, কেরিয়ার হোক বা সম্পর্ক হোক, হার কখনো ফাইনাল হয় না। জীবন সর্বদাই নানান সুযোগ দিয়ে থাকে আমাদের, কিন্তু যদি একটা ব্যর্থতার হতাশার পট্টি আমাদের চোখে সবসময় বাধা থাকে, তাহলে সেই সমস্ত সুযোগ, সমস্ত সম্ভাবনা, সমস্ত অপরচুনিটি চোখের আড়ালে চলে যায়। ক্রাইম পেট্রোলের মঞ্চ থেকে আমরা যুব সমাজকে অনুরোধ করছি যে বন্ধুরা, ব্যর্থতার হতাশা নিজের কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন,
নিজের বন্ধুদের সাথে, নিজের পরিবারের সাথে। হয়তো কিছু লোক বলবে যে দেখেছো, আমি তো আগেই বলেছিলাম, কিন্তু এটা বলার লোকও কম নেই যে কোনো ব্যাপার নয়, তুমি চেষ্টা তো করেছো, এবার অন্য কিছু করার কথা ভাবো, আর আমরা তোমার সাথেই আছি। সেই সঙ্গেই আমরা প্যারেন্টস আর বয়স্কদেরও অনুরোধ করছি যে তারা যেন যুব সমাজের ভাবনাকে গুরুত্ব দেন, তাদের ব্যর্থতার সময় তারা যেন তাদের পাশে থাকেন। আজকের এই কম্পিটিশনের যুগে এর থেকে বড় অবলম্বন কিছু হতে পারে না। একটা কথা আছে যে সাফল্যের সময় অনেককে পাওয়া যায়, কিন্তু ব্যর্থতার সময় পাশে কেউ থাকে না। কিন্তু আসলে তো ব্যর্থতার সময়ই অনেককে প্রয়োজন হয়ে থাকে, তাদের সমর্থনের, তাদের অবলম্বনের, তাদের নিঃশর্ত ভালোবাসার। আর এখন একটা বিষয় ক্রিয়েটিভ ফিল্ডের ব্যাপারে, সেটা অভিনয় হোক, গান বা মডেলিং। হাজার হাজার ছেলে মেয়ে রোজ মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে নেক্সট সুপারস্টার হওয়ার স্বপ্ন নিয়ে। আমরা তাদের সবাইকে অল দ্য বেস্ট বলছি, কিন্তু আমরা এটাও বলবো যে যখনই স্ট্রাগলের সময় আপনাদের মনের মধ্যে এই কথাটা আসবে যে এই ফিল্ড আমাদের জন্য নয়, তখন সেই ফিলিংকে নিজেদের হার ভাববেন না, বরং সেটা হলো জীবনের সংকেত বার্তা যে সময় হয়েছে এটা জানার যে আমাদের আসল কলিং, আমাদের আসল প্রতিভাটা কি। বুদ্ধিমানের কাজ হবে যে আমরা সেটাই করব যা আমরা পারব, সেটা হবার চেষ্টা যেন না করি যা আমাদের জন্য নয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকের অন্য একটা এপিসোডে।